ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপূর্ণি ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা পর্ষদের টেস্ট পেপারের পেজ নাম্বার 319-এর 2 মার্কসের কোয়েশ্চেনগুলো সলভ করতে চলেছি মাধ্যমিকের। ওকে, তো ভিডিও স্টার্ট করার আগে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং নিচে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে এবং আর কি ধরনের ভিডিও তোমরা চাও। প্লাস অবশ্যই নিচে বেল বাটন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমরা তার নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ওকে, এবং অবশ্যই পর্ষদের টেস্ট পেপারের 2 মার্কস এবং 5 মার্কসের বাকি ভিডিওগুলো দেখতে হলে আমি ভিডিওর লাস্টে একটা প্লেলিস্টের লিংক দেব, সেই লিংকে গিয়ে তোমরা ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারবে। ঠিক আছে, মাধ্যমিক টেস্ট পেপার সলভিং 2024 এর প্লেলিস্টটা চ্যানেল থেকেও তোমরা পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, পায়ের নিচে হঠাৎ কাটা বিঁধলে পা তৎক্ষণাৎ মাটির উপরে উঠে আসে, এক্ষেত্রে প্রতিবর্ত চাপের একটি শব্দচিত্র লেখো। দেখো, প্রথমে লিখবে তোমরা উদ্দীপক, উদ্দীপক এখানে কি কাঁটা, ঠিক আছে। তারপরে তোমরা লিখবে হচ্ছে আমাদের গ্রাহক, গ্রাহক এখানে কি হবে, পায়ের যে মুক্ত স্নায়ু প্রান্ত বা যন্ত্রণা গ্রাহক, তা হচ্ছে এখানকার গ্রাহক হলো। তারপরে লিখবে তোমরা সংজ্ঞাবাহী নিউরন, তারপরে অ্যারো দিয়ে লিখবে তোমরা সুষুম্না কাণ্ড, যেটি আমাদের স্নায়ু কেন্দ্র প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। সুষুম্না কাণ্ডের ধূসর বস্তু, যেখানে সংজ্ঞা আজ্ঞায় রূপান্তরিত হবে। তারপরে তোমরা লিখবে আজ্ঞাবাহী নিউরন, দেন তোমরা লিখবে কারক, কারক এখানে হবে পায়ের পেশি, দেন তারপরে অ্যারো দিয়ে তোমরা লিখবে পায়ের পেশি সংকোচন এবং পা মাটির থেকে উঠে আসা, কাঁটার থেকে তৎক্ষণাৎ উপরে উঠে আসা। ঠিক আছে, এইভাবে শব্দচিত্রটা তোমাদের হবে। নেক্সট বলছে, দেখো উদ্ভিদের বৃদ্ধিতে জিববেরেলিন এবং সাইটোকাইনিনের ভূমিকা লেখো। জিববেরেলিন কি করে, জিববেরেলিন উদ্ভিদের যে পর্বমধ্য, ঠিক আছে, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে গাছকে লম্বায় বাড়তে সাহায্য করে। whereas সাইটোকাইনিন কি করে, সাইটোকাইনিন উদ্ভিদের অগ্রস্থ প্রকটতাকে বন্ধ করে কিন্তু পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, ফলে গাছটি কিন্তু গম্বুজাকৃতি ধারণ করে, কারণ এই শাখা প্রশাখা বৃদ্ধি পায়। ঠিক আছে, নেক্সট বলছে, দেখো কোনো কারণে রক্তে থাইরক্সিন হরমোনের মাত্রা হ্রাস পেলে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিতে কি ঘটনা ঘটবে লেখো। দেখো, রক্তে থাইরক্সিন বা T4 কমে গেছে, ঠিক আছে, তাহলে সেটা কি করবে, সেটা প্রথমে আমাদের যে হাইপোথ্যালামাস রয়েছে তাকে সিগন্যাল দেবে যাতে সেখান থেকে বেশি পরিমাণে TRH ক্ষরণ হয়, থাইরয়েড রিলিজিং হরমোন, ঠিক আছে, থাইরয়েড রিলিজিং হরমোন ক্ষরিত হয়। দেন সেই থাইরয়েড রিলিজিং হরমোন আমাদের অ্যান্টেরিয়ার পিটুইটারি বা অগ্র পিটুইটারিতে গিয়ে তাকে সিগন্যাল দেবে যাতে সেখান থেকে আমার বেশি পরিমাণে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরিত হয়। ঠিক আছে, তাহলে TSH এর ক্ষরণকে বাড়াবে। দেন এই TSH থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করবে এবং থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোনের ক্ষরণের মাত্রা বাড়াবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হলো, প্রথমে হাইপোথ্যালামাসের উপরে কাজ করলো লো লেভেল অফ T4, সেটা কাজ করে হাইপোথ্যালামাস থেকে TRH এর সিক্রিশন বাড়ালো, তারপরে সেটা অ্যান্টেরিয়ার পিটুইটারির উপরে কাজ করে সেখান থেকে TSH এর ক্ষরণ বাড়ালো, দেন সেটা থাইরয়েড গ্ল্যান্ডে কাজ করে সেখান থেকে T4 হরমোনের ক্ষরণ বাড়াবে। ঠিক আছে, তো এইভাবে ডিফারেন্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপরে বা অন্তঃক্ষরা গ্রন্থির উপরে প্রভাব ফেলবে। নেক্সট দেখো, এবং এর ফলে কি হবে, আলটিমেটলি গিয়ে ব্লাডে আমাদের থাইরক্সিন হরমোনের লেভেল বেড়ে যাবে। ঠিক আছে, নেক্সট বলছে, মাছের গমনে একটি জোড় পাখনা এবং একটি বিজোড় পাখনার ভূমিকা লেখো। জোড় পাখনা তোমরা জানো দুটো হয়, এক হচ্ছে বক্ষ পাখনা, একটি শ্রোণী পাখনা। তো বক্ষ পাখনা কি করে, বক্ষ পাখনা হচ্ছে আমাদের মাছকে জলে ওঠানামা করতে সাহায্য করে এবং জলে কোনো জায়গায় স্থিরভাবে ভেসে থাকতেও সাহায্য করে। বিজোড় পাখনা আবার 3 রকম হয়, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। তার মধ্যে পায়ু পাখনা ততটা সাঁতারে ভূমিকা নেই, পুচ্ছ পাখনা যেমন দিক পরিবর্তনে সাহায্য করে, আর পৃষ্ঠ পাখনা মাছকে জল কেটে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, প্লাস বডির ব্যালেন্সকেও মেনটেন করতে সাহায্য করে। তো যে কোনো দুটোর যে কোনোটার এক্সাম্পল তোমরা দিতে পারো।
নেক্সট বলছে কোষ চক্রের গুরুত্ব লেখো। দেখো কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে যদি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়, অর্থাৎ কোষ চক্রের যে বিভিন্ন চেক পয়েন্ট টার্মটা তোমরা উল্লেখ করবে, সেখানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে টিউমার সৃষ্টি হতে পারে এবং সেই টিউমার পরবর্তীকালে সেই টিউমার আইদার বিনাইন হতে পারে অথবা পরবর্তীকালে সেই টিউমার কিন্তু মেটাস্ট্যাসিস ধর্ম প্রাপ্ত হয়ে ম্যালিগন্যান্ট টিউমারে কনভার্ট হতে পারে এবং ক্যান্সার সৃষ্টি করতে পারে। এটি গেল প্রথম গুরুত্ব। দ্বিতীয় গুরুত্ব হচ্ছে যে কোষ চক্রে আমরা দেখতে পাই G1 দশার মধ্যে G0 বলে একটি দশা থাকে, যে দশায় কোনো কোষ একবার ঢুকলে সেই দশার থেকে বেরোনোর জন্য তার গ্রোথ ফ্যাক্টর লাগে, তবেই সে গিয়ে আবার তার কোষ চক্রটিকে পুনরায় শুরু করতে পারে, ঠিক আছে। বাট যে সমস্ত কোষ G0 দশায় একবার ঢুকে যায় এবং আর সেখান থেকে বেরোতে পারে না, তাদের আর কোষ বিভাজন হয় না, ঠিক আছে। যেমন আমাদের স্নায়ু কোষ, এছাড়া আমাদের ম্যাচিওর আরবিসি, আমাদের পেশি কোষ ইত্যাদি কিন্তু G0 দশায় অ্যারেস্টেড হয়ে থাকে, ঠিক আছে, বন্দী হয়ে থাকে। তো এই হচ্ছে দুটি কোষ চক্রের গুরুত্ব। নেক্সট বলছে কোনো বিপন্ন উদ্ভিদের কাণ্ডের ক্ষুদ্র অংশ থেকে প্রচুর সংখ্যায় চারা তৈরি করতে চাইলে কি কি কাজ করবে তার তীরচিহ্ন সহযোগে লেখো। দেখো প্রথমে কাণ্ডের ক্ষুদ্র অংশ নেব আমরা, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সপ্ল্যান্ট। এবার এই এক্সপ্ল্যান্টকে আমরা কালচার মিডিয়ামে কালচার করে এর মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে আমরা এর বংশবৃদ্ধি করাবো। তাহলে প্রথমে থাকবে তোমার এক্সপ্ল্যান্টের পরে তুমি লিখবে যে কালচার মিডিয়ামে সেটাকে গ্রো করানো হচ্ছে, কালচার মিডিয়াম, ঠিক আছে। প্রত্যেকটাতে উপরে এরকম কালচার মিডিয়াম লিখতে লিখতে যাবে বা কলাকর্ষণ মাধ্যম। তাহলে এক্সপ্ল্যান্ট থেকে প্রথমে তৈরি হবে ক্যালাস, তারপরে সেটি আবার কালচার মিডিয়ামে গ্রো করতে থাকলে তার থেকে তৈরি হবে আমাদের এমব্রয়েড, ঠিক আছে। তারপরে সেই এমব্রয়েড থেকে সেটাকে আরো কালচার মিডিয়ামে আমি যখন গ্রো করাবো তখন তার থেকে তৈরি হবে অসংখ্য প্ল্যান্টলেট, ঠিক আছে। এই প্ল্যান্টলেট গুলিকে এবার আমরা পৃথক পৃথক টবে যদি বসাই তাহলে সেখান থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন চারা গাছ পাবো, ঠিক আছে। তাহলে এই হবে তোমার পুরো মানে ছকটা, শব্দ ছকটা, ঠিক আছে। নেক্সট বলছে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো বৃদ্ধি বলতে আমরা কি বুঝি, বৃদ্ধি বলতে জীবের শুষ্ক ওজনের বৃদ্ধিকেই আমরা বেড়ে যাওয়াকেই আমরা বৃদ্ধি বলে থাকি, whereas বিকাশ হচ্ছে সরল জীবের ধীরে ধীরে জটিলতম হয়ে ওঠাকে বিকাশ বলা হয়, ঠিক আছে। প্রথমে তো তোমরা এটা লিখবে যে বৃদ্ধি হচ্ছে শুধুমাত্র শুষ্ক ওজনের বেড়ে যাওয়া, সজীব বস্তুর শুষ্ক ওজনের বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলা হয়, যেটি একটি মাত্রাগত পরিবর্তন, কিন্তু বিকাশ হচ্ছে একটি গুণগত পরিবর্তন, কারণ এখানে একটি সরল জীব ধীরে ধীরে জটিল থেকে জটিলতর জীবে পরিণত হতে শুরু করে, ঠিক আছে। এজন্যই বৃদ্ধি এবং বিকাশ দুটি আলাদা ঘটনা হলেও এদের মধ্যে সম্পর্ক রয়েছে। বৃদ্ধি মানে হচ্ছে বিকাশ মানে হচ্ছে বৃদ্ধি প্লাস বিভেদন, এটা তোমরা কিন্তু মেনশন করবে। বিকাশ মানে হচ্ছে বৃদ্ধি প্লাস কি বললাম, বিভেদন, ঠিক আছে। বিভেদনকে আমরা ইংরেজিতে বলে থাকি ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন বলা হয়। তো এটা তোমরা মেনশন করবে অবশ্যই, এবং এটাও তোমরা লিখবে এককোষী প্রাণীদের ক্ষেত্রে একটিই মাত্র কোষ থাকে, তো তার বৃদ্ধির সাথে সাথে বিকাশ ঘটে, অর্থাৎ এককোষী প্রাণীদের ক্ষেত্রে বৃদ্ধি এবং বিকাশ সমার্থক। বাট বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে জীবদ্দশায় একটি মাত্র কোষ দিয়ে শুরু হলো, তারপরে সেই কোষ বারবার বিভাজিত হয়ে অসংখ্য কোষের সৃষ্টি হয়, যেটি বৃদ্ধি। বাট এই কোষগুলোই যখন আস্তে আস্তে কোষ থেকে কলায় রূপান্তরিত হয়, সেখান থেকে অঙ্গ এবং আলটিমেটলি গিয়ে একটি পূর্ণাবয়ব জীবের সৃষ্টি করে, তখন সেটি কিন্তু বিকাশ, ঠিক আছে। তো এগুলো ছোট ছোট করে তোমরা কিন্তু মেনশন করে দেবে, তাহলে তোমরা ফুল মার্কস পাবে। নেক্সট বলছে দেখো দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রটি লেখো। তো দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি হচ্ছে স্বাধীন সঞ্চরণের সূত্র, সেটি তোমাদের বইতেই দেওয়া আছে, তোমরা লিখে দেবে ভালোভাবে, ঠিক আছে। নেক্সট বলছে পৃথিবীতে বর্ণান্ধ মহিলার তুলনায় বর্ণান্ধ পুরুষের সংখ্যা বেশি কেন হয়। প্রথমেই তোমরা যে পয়েন্টটা লিখবে যে বর্ণান্ধতা একটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, ঠিক আছে। এবং আমরা জানি যে যে কোনো প্রচ্ছন্ন রোগ তার বৈশিষ্ট্য প্রকাশ করতে গেলে হোমোজাইগাস কন্ডিশনের প্রয়োজন ঘটে, তার মানে উভয় অ্যালিলি ওই জিনের জন্য যে
অ্যালিল রয়েছে সেক্ষেত্রে উভয় অ্যালিলই যখন অ্যাফেক্টেড হয়, ঠিক আছে, উভয় অ্যালিলই যখন মিউট্যান্ট অ্যালিল হয় তখনই কিন্তু কালার ব্লাইন্ডনেস দেখা দেবে, ঠিক আছে। তো এবার ঘটনা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যেহেতু দুটি এক্স ক্রোমোজোম থাকে তাই তাদের ক্ষেত্রে একটি অ্যালিল হয়তো কালার ব্লাইন্ডনেস এর মিউট্যান্ট অ্যালিল বিয়ার করছে একটি এক্স ক্রোমোজোম, বাট অন্যটি হয়তো নর্মাল অ্যালিল বিয়ার করছে, ঠিক আছে, সেক্ষেত্রে তারা কিন্তু হয়ে যাবে বাহক, ওকে, সেই ধরনের মহিলারা। বাট যখন উভয় এক্স ক্রোমোজোমেই কালার ব্লাইন্ডনেসের মিউট্যান্ট অ্যালিল আমরা দেখতে পাবো, অর্থাৎ উভয়ই এক্সি এক্সি হবে, তখন কিন্তু মহিলাটি আক্রান্ত হবে, ঠিক আছে। তো মহিলাদের ক্ষেত্রে এই ঘটনা। বাট পুরুষদের ক্ষেত্রে কি ব্যাপার, পুরুষের ক্ষেত্রে তো যেহেতু এক্স ওয়াই হচ্ছে জিনোটাইপ এবং পুরুষের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম থাকে, তাই সেটিই যদি অ্যাফেক্টেড হয়ে যায়, সেটিতেই যদি কালার ব্লাইন্ডনেসের জন্য মিউট্যান্ট অ্যালিল থাকে, তাহলেই কিন্তু পুরুষরা অ্যাফেক্টেড হয়ে যাবে বা আক্রান্ত হয়ে যাবে। তাই পুরুষরা কিন্তু কখনোই বাহক হতে পারে না, কারণ পুরুষদের দুটি এক্স ক্রোমোজোম নেই, যেহেতু একটি এক্স ক্রোমোজোম রয়েছে, তাই পুরুষদের ক্ষেত্রে যদি কালার ব্লাইন্ডনেসের অ্যালিল থাকে, একটিও থাকে, তাহলেই একটি অ্যালিল থাকে তাহলেই কিন্তু তারা আক্রান্ত হয়ে যায়। সেজন্যই বর্ণান্ধ পুরুষের সংখ্যা বেশি দেন বর্ণান্ধ মহিলা। ওকে, গট ইট? সুন্দরভাবে বুঝিয়ে লিখে দেবে। নেক্সট বলছে দেখো, উদাহরণ সহযোগে অসম্পূর্ণ প্রকটতা বুঝিয়ে দাও। দেখো প্রথমে তোমরা লিখবে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে। অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে যখন দুটি বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয়, তখন যে অপত্য জীব তৈরি হয়, ঠিক আছে, তার মধ্যে যখন প্রকট গুণটির সম্পূর্ণভাবে প্রকাশ হতে পারে না, তখন তাকে আমরা অসম্পূর্ণ প্রকটতা বলি। এটি দেখা যায় সন্ধ্যা মালতী উদ্ভিদ বা মিরাবেলিস জ্যালাপাতে। দিয়ে তোমরা ক্রসটা দেবে যে ক্যাপিটাল আর যেটা হচ্ছে কমপ্লিটলি বিশুদ্ধ রেড, ঠিক আছে, বিশুদ্ধ লাল, তার সাথে ক্যাপিটাল ডাব্লিউ যেটা হচ্ছে বিশুদ্ধ সাদা, ঠিক আছে। এদের দুটি বিপরীতধর্মী বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে ক্রস ঘটালে আমরা পাই প্রথম জেনারেশনে F1 জেনারেশনে ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউ, যেখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউর মধ্যে আর এর বৈশিষ্ট্য যেটি প্রকট, ঠিক আছে, তার বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে প্রকাশ পায় না এখানে, তার বদলে অসম্পূর্ণ প্রকটতা ঘটে এর এবং গোলাপি রঙের ফুল আমরা দেখতে পাই, ঠিক আছে। এই ক্রসটা তোমরা করে দেখাবে এবং এর থেকে ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউর আবার যে ক্রসটা হয়, যার থেকে আমরা F2 জেনারেশনে 1:2:1 অনুপাতে পাবো, ঠিক আছে, জিনোটাইপ ফিনোটাইপ উভয়েরই অনুপাত, সেই ক্রসটাও কিন্তু এখানে তোমরা করে দেখাবে, ঠিক আছে, যেখানে একটি ক্যাপিটাল আর পাওয়া যায়, দুটি ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউ পাওয়া যায় এবং একটি ক্যাপিটাল ডাব্লিউ পাওয়া যায়, অর্থাৎ জিনোটাইপিক অনুপাতও 1:2:1 এবং ফিনোটাইপিক অনুপাত লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা 1:2:1 হয়, সেটাও দেখিয়ে দেবে। নেক্সট বলছে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডে কি কি সাদৃশ্য দেখা যায় বলো। তো দেখো প্রথমেই তোমরা লিখবে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড, ঠিক আছে, দেখা যায় যে সরল থেকে জটিল হয়েছে ধীরে ধীরে, ঠিক আছে। তো প্রথমে তোমরা মাছের ক্ষেত্রে লিখবে এবং তোমরা সিম্পল ডায়াগ্রাম করে দিতে পারো এভাবে, ঠিক আছে, যে মাছের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাছের ক্ষেত্রে একটি অলিন্দ থাকে এবং একটি নিলয় থাকে। অলিন্দকে আমরা এট্রিয়াম বলি, নিলয়কে আমরা ভেন্ট্রিকল বলি, ঠিক আছে। এবং যেহেতু একটি অলিন্দ একটি নিলয় থাকে, তাই এখানে আমরা মিক্সড ব্লাড দেখতে পাই, দূষিত রক্তই কিন্তু সারা দেহে পরিবাহিত হয় এবং দুটি কিন্তু ইয়ে থাকে, প্রকোষ্ঠ থাকে। এরপরে তোমরা লিখবে হচ্ছে আমাদের উভচর প্রাণীদের ক্ষেত্রে বা অ্যাম্ফিবিয়ান্সদের ক্ষেত্রে তাদের অলিন্দ দুটির মধ্যে যদিও পর্দার সৃষ্টি হয়েছে এবং অলিন্দের বাঁ দিকে দূষিত রক্ত এবং ডান দিকে বিশুদ্ধ রক্ত পরিবাহিত হচ্ছে, বাট একটি ভেন্ট্রিকেল থাকে, তাই ভেন্ট্রিকেলে কিন্তু দূষিত রক্তই পরিবাহিত হয়। এরপরে তোমরা লিখবে আমাদের সরীসৃপদের ক্ষেত্রে। সরীসৃপদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অলিন্দ দুটি তো কমপ্লিটলি একে অপরের থেকে আলাদা হয়ে গেছে, ঠিক আছে, বাট ভেন্ট্রিকেল দুটি বা নিলয় দুটি কিন্তু কমপ্লিটলি আলাদা হয়নি এখনো। ফলে অলিন্দে যদিও বাঁ দিকে দূষিত রক্ত এবং ডান দিকে বিশুদ্ধ রক্ত দেখা যায়, বাট ভেন্ট্রিকেলে নিলয়ে কিন্তু মিশ্র রক্ত দেখা যাচ্ছে। এরপরে তোমরা লিখবে কুমির, পক্ষী এবং স্তন্যপায়ী এদের ক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি ডিভাইডেড অলিন্দ এবং
আমাদের নিলয়ে আমরা দেখতে পাই। ফলে হৃৎপিণ্ডের বাঁ দিকে এই 4 প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ডের বাঁ দিকে কমপ্লিটলি দূষিত রক্ত পরিবাহিত হয়, ঠিক আছে, এবং ডান দিক থেকে কিন্তু বিশুদ্ধ রক্ত সারা বডিতে ছড়িয়ে পড়ে মহাধমনীর সাহায্যে, ঠিক আছে। এভাবে তোমরা কতগুলো করে প্রকোষ্ঠ, কটা অলিন্দ নিলয় সেটা লিখবে এবং দূষিত বিশুদ্ধ রক্তের মধ্যে কি সম্পর্ক এখানে সেটাও বুঝিয়ে দেবে বাঁ দিক ডান দিক করে, ঠিক আছে। নেক্সট বলছে পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্বগুলি লেখো। দেখো বারবার এই কোয়েশ্চেনটা আসছে, তোমরা দেখতে পাচ্ছ এবিটিএ টেস্ট পেপারেও পেয়েছি, পর্ষদেও আমরা পাচ্ছি। তো পায়রার বায়ুথলি থাকে হচ্ছে 9টি, যেটি তাদের ফুসফুসের সাথে যুক্ত থাকে। পায়রার বায়ুথলিতে অবস্থিত অক্সিজেন গ্যাস পায়রার শরীরকে হালকা করতে সাহায্য করে এবং উড্ডয়নের সময় মাটির থেকে উপরে উঠতে হেল্প করে, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে পায়রার বায়ুথলিতে যেহেতু অক্সিজেন গ্যাস থাকে, সেই অক্সিজেন গ্যাস কিন্তু এরা যখন ওড়ে তখন তাদেরকে শক্তি প্রদান করে এবং ক্লান্ত হতে দেয় না ওড়ার সময়, ঠিক আছে। তো এই দুটোই হচ্ছে গুরুত্ব অভিযোজনগত। নেক্সট বলছে অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে সম্পর্ক লেখো। প্রথমে তো তোমরা লিখবে অভিব্যক্তি কাকে বলে। অভিব্যক্তি হচ্ছে মন্থর, গতিশীল অথচ ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমে একটি উদ্বংশীয় সরলতম জীব জটিল থেকে জটিলতর জীবে পরিণত হয়, ঠিক আছে। তো বা সরলতম জীব থেকে জটিলতর জীবের উদ্ভব হয়, তাকে আমরা অভিব্যক্তি বলি, অভিব্যক্তি বা ইভলিউশন, ঠিক আছে। আর অভিযোজন কি? অভিযোজন হচ্ছে পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য, সেই পরিবেশে বেঁচে থাকার জন্য এবং বংশবৃদ্ধি করার জন্য জীবের মধ্যে যে সমস্ত গঠনগত, আচরণগত, শারীরবৃত্তীয় স্থায়ী পরিবর্তন দেখা যায় তাদেরকে আমরা অভিযোজন বলি। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি অভিযোজন হলে তবেই কিন্তু অভিব্যক্তি সম্ভব, ঠিক আছে। অর্থাৎ অভিযোজনই হচ্ছে কারণ এবং অভিব্যক্তি হচ্ছে তার ফলাফল, এই কথাটা যেন থাকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, জৈবিক নাইট্রোজেনের সংবন্ধন কিভাবে ঘটে। দেখো জৈবিক নাইট্রোজেন সংবন্ধন দুভাবে ঘটতে পারে। এক তো হচ্ছে যে তোমার স্বাধীনজীবী ব্যাকটেরিয়াদের মাধ্যমে, ঠিক আছে। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া বলতে আমরা এখানে ক্লস্ট্রিডিয়াম এবং অ্যাজোটোব্যাক্টরের কথা বলবো, যারা বায়ুতে উপস্থিত নাইট্রোজেনকে তাদের শরীরের মধ্যে অ্যামোনিয়া হিসেবে যুক্ত মানে ফিক্স করে, ঠিক আছে, সংবন্ধন করে, এবং তারা যখন মারা যায় সেই অ্যামোনিয়া মাটিতে মিশে যায়, তাদের বডি মাটিতে মিশে যাওয়ার সাথে সাথে সেই অ্যামোনিয়াও মাটিতে মিশে যায়। দ্বিতীয় হচ্ছে যে এরা কিন্তু এছাড়া নীলাভ সবুজ শৈবালের দ্বারাও কিন্তু নাইট্রোজেন সংবন্ধন ঘটে দ্বিতীয়, ঠিক আছে। যেমন নস্টক অ্যানাবিনা, সেম প্রসেস, বায়ুর নাইট্রোজেনকে শরীরের অ্যামোনিয়া হিসেবে সঞ্চিত করে রাখে এবং যখন তারা মারা যায় তাদের বডি মাটিতে মিশে গেলে মাটিতে সেই নাইট্রোজেন পৌঁছে যায়। তৃতীয় হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী ব্যাকটেরিয়া বলতে রাইজোবিয়ামকে আমরা বোঝাই। রাইজোবিয়াম জাতীয় ব্যাকটেরিয়ারা কি করে, তারা লেগুমিনোসি ফ্যামিলির যে উদ্ভিদ রয়েছে, শিম্ব জাতীয় উদ্ভিদ, মটর, ছোলা, শিম ইত্যাদি উদ্ভিদের যে নডিউল বা অর্বুদ হয় মূলে, সেই মূলের মধ্যে যেখানে লেগ হিমোগ্লোবিন থাকে তার মধ্যে গিয়ে বাসা বাঁধে এবং তারা গাছের থেকে কার্বোহাইড্রেট বা শর্করা নেয় খাবার হিসেবে এবং গাছকে তার পরিবর্তে তারা নিজেরা বায়ুর থেকে যে নাইট্রোজেনকে নিজের শরীরে সংবন্ধন করেছে সেই নাইট্রোজেন জাতীয় যৌগের কিছুটা পরিমাণ গাছকে দেয় এবং কিছুটা নিজের কাছে রাখে। ফলে কি হয়, গাছ তো অলরেডি পাচ্ছে, প্লাস তারা যখন মারা যাচ্ছে তাদের শরীর থেকেও মাটিতে কিন্তু সেই নাইট্রোজেন জাতীয় যৌগ মিশে যাচ্ছে এবং এইভাবেই কিন্তু মাটিতে নাইট্রোজেনের যে জৈবিক সংবন্ধন তা ঘটে, ঠিক আছে। নেক্সট বলছে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের পার্থক্য লেখো। জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের যে সীমানা বা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক সেন্ট্রালের আন্ডারে, ঠিক আছে, ওয়ারাস অভয়ারণ্য বা স্যাংচুয়ারি হচ্ছে স্টেটের আন্ডারে। জাতীয় উদ্যান সাইজে অনেক বড় হয়, অভয়ারণ্য সাইজে ছোট হয়। থার্ড হচ্ছে জাতীয় উদ্যানে ট্যুরিজমের জন্য মানুষ যেতে পারে, তাদের মানে যেতে দেওয়া হয়, বাট অভয়ারণ্যের ক্ষেত্রে কিন্তু রিসার্চ রিলেটেড পারপাসে, গবেষণার ক্ষেত্রে পারমিশন সাপেক্ষে যাওয়া যেতে পারে। এবার উদাহরণ দেবে ফোর্থ অপশনে, যে জাতীয় উদ্যানের উদাহরণ আমাদের লিখতে পারো তোমরা। সুন্দরবন হচ্ছে আমাদের জাতীয় উদ্যানের উদাহরণ, গরুমারা হচ্ছে জাতীয় উদ্যানের উদাহরণ, ঠিক আছে। আর অভয়ারণ্য হিসেবে তোমরা বৈকুণ্ঠপুর লিখতে পারো, ওকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। নেক্সট বলছে মানুষের কান এবং অন্যান্য প্রাণীর কানের উপরে শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব লেখো। দেখো মানুষের কান যদি 110 ডেসিবেলের শব্দ অনেকদিন ধরে শুনতে থাকে তাহলে মানুষ বধির হয়ে যেতে পারে, অথবা 160 ডেসিবেলের শব্দ হঠাৎ করে শুনলে মানুষের কানের পর্দা ফেটে যেতে পারে। সেকেন্ড হচ্ছে অন্যান্য প্রাণীদের উপরে শব্দ দূষণের প্রভাব কি। প্রথমেই লিখবে অন্যান্য প্রাণীদের শ্রবণ ক্ষমতা জেনারেলি মানুষের তুলনায় অনেক বেশি হয়, ফলে
যে শব্দ আমাদের ক্ষতি করতে পারে সেই শব্দ কিন্তু, সেই একই ডেসিবেলের শব্দ প্রাণীদের কিন্তু অনেক বেশি ক্ষতি করতে পারে। প্রথমত তারা ভয় পেয়ে যায় এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে। অনেক সময় কি হয়, এদের ফলে এই শব্দের ফলে, হঠাৎ করে জোর শব্দের ফলে তারা বধিরও হয়ে যেতে পারে। প্লাস ধরো জঙ্গলে প্রচুর কোনো কারণে প্রচুর শব্দ দূষণ হলো, ঠিক আছে, তার ফলে কি হবে, প্রাণীরা তো শব্দের মাধ্যমেই তাদের যে মেট বা সঙ্গী তাদেরকে খুঁজে নেয় অনেক সময়, তো তাদের সঙ্গীকে তারা খুঁজে পাবে না, ফলে বংশ বিস্তারে বাধা প্রদান হবে। শিকারীদের মধ্যে যে সম্পর্ক, শিকারের সময়ও শব্দ কিন্তু একটা বিরাট ভূমিকা প্লে করে, সেখানেও কিন্তু শব্দ দূষণ হলে শিকারের ক্ষেত্রেও প্রাণীদের সমস্যা হবে এবং তাদের খাদ্য খুঁজে নিতেও সমস্যা হবে, ঠিক আছে। তো এগুলো তোমরা গুছিয়ে লিখবে, চারটি পয়েন্ট, মানুষের কানের ক্ষেত্রে দুটি এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দুটি। লাস্ট বলছে চোরা শিকারি ছাড়া একশৃঙ্গ গন্ডারের বিপন্নতা দুটি কারণ লেখো। দেখো, একশৃঙ্গ গন্ডারের বিপন্নতার আরেকটি কারণ হচ্ছে তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া, ঠিক আছে। তো বাসস্থান ধ্বংসের ফলে কি হচ্ছে, মানুষের সংস্পর্শে তারা চলে আসছে এবং মানুষের কাছাকাছি তাদের ক্ষেত খামারে যদি একশৃঙ্গ গন্ডার চলে আসে, তাহলে ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট যেটা হয় সেটা হবে, যার ফলে কিন্তু অনেক সময় মানুষের হাতে নির্বিচারে একশৃঙ্গ গন্ডারদের মৃত্যু হচ্ছে, ঠিক আছে, খাবারের খোঁজে তারা মানুষের বাসস্থানের দিকে চলে আসার ফলে। দ্বিতীয় হচ্ছে এদের বংশ বিস্তারের হার কিন্তু খুবই কম, ঠিক আছে, এবং এদের সংখ্যা পৃথিবীতে এখন এতই কমে গেছে যে এরা নিজেদের যে পোটেনশিয়াল মেট, ঠিক আছে, সঙ্গী, তাদেরকে খুঁজে পায় না, যার ফলে অনেক সময় কিন্তু এরা বংশ বিস্তার করতে পারে না, বা বংশ বিস্তার যদি করতেও পারে এদের জেস্টেশন পিরিয়ড, অর্থাৎ এদের কিন্তু গর্ভধারণকাল অনেক বেশি হয়, ঠিক আছে, যার ফলে কিন্তু এরা তাদের সমস্ত পুরো জীবদ্দশায় হয়তো খুব কম সংখ্যক গন্ডারেরই, অপত্য গন্ডারের জন্ম দিতে পারে, ফলে তাদের সংখ্যা ঠিক পরিমাণে বৃদ্ধি হতে পারে না, এটাও কিন্তু একশৃঙ্গ গন্ডারের বিপন্নতার আরেকটি কারণ, ঠিক আছে। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারে টোটাল 17টি কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে উইথ এক্সপ্লেনেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফর মোর সাচ ভিডিওস। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।